প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স ওয়েভ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পদার্থের ধর্ম ও গঠন চ্যাপ্টারের পঞ্চম পর্বে আজকে তোমাদের জন্য আলোচনা করব সান্দ্রতা বা ভিসকোসিটি। প্রবাহীর একটা ধর্ম সান্দ্রতা বা ভিসকোসিটি। শুরুতে একটা পরীক্ষা দেখে নেব। 5টা পাত্র নেওয়া হলো। এই 5টা পাত্রতে 5 রকম পৃথক পৃথক তরল দেওয়া হলো। কোনোটাতে মধু, কোনোটাতে মবেল, কোনোটাতে অন্য কোনো তেল, এইভাবে 5টা পৃথক পৃথক তরল দেওয়া হলো। এরপর ওই পাত্র 5টিকে ধীরে ধীরে উল্টে দিলে কি দেখতে পাবো না, সবগুলোর থেকে তরল সমহারে নিচে পড়ছে না। এখানে দেখো তোমরা, বিভিন্ন পাত্র থেকে তরল পড়ার হার কিন্তু বিভিন্ন রকম। কোনোটার থেকে খুব দ্রুত পড়ছে, কোনোটার থেকে খুব ধীরে ধীরে পড়ছে। এটা তোমরা নিজেরাও বাড়িতে করে দেখতে পারো, এরকম ঘটনাই ঘটবে। কেন এরকম ঘটনাগুলো ঘটছে সেগুলোর কারণ অনুসন্ধান করব আজকের আলোচনার মধ্য দিয়ে। অথবা তোমরা এরকমও দেখবে যে বৃষ্টির ফোঁটা যখন পড়ে তাহলে সেটা ত্বরণ নিয়ে নিচের দিকে নামার কথা, তাহলে ওই বৃষ্টির ফোঁটার গতিবেগ অনেক বেশি হয়ে যেত, কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে বৃষ্টির ফোঁটা একটা সমবেগ নিয়ে নিচের দিকে নামতে থাকে। তো এই ঘটনাগুলোর পেছনে প্রকৃত বিজ্ঞান কি সেটা আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করব। সান্দ্রতা বা ভিসকোসিটি যে ধর্মের জন্য প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে তাকে ওই প্রবাহীর সান্দ্রতা বলে। অর্থাৎ এটা প্রবাহীর একটা ধর্ম। প্রবাহী বলতে তরল বা গ্যাস উভয়কেই বোঝাচ্ছে। যে ধর্মের জন্য কি হবে না, প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি করবে। কিভাবে হয়? যেমন ধরো, একটা কঠিন তলের উপর আমরা ভাবলাম জল বা যে কোনো তরল গড়িয়ে যাচ্ছে। এখন ওই তরলকে আমরা অনেকগুলো স্তরের সমষ্টি ভাবতে পারি। তাহলে কি হবে না, আমরা দেখতে পাবো ওই তরলের প্রত্যেকটি স্তরের মধ্যে একটা আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করার জন্য বল প্রযুক্ত হবে। সেই ধর্মকেই আমরা সান্দ্রতা বলছি। এখানে জাস্ট এই কঠিন তলের উপরের যে স্তর রয়েছে তার গতিবেগ অপেক্ষাকৃত কম হবে, তার পরের স্তরের গতিবেগ অপেক্ষাকৃত বেশি হবে, এইভাবে পরপর গতিবেগ বাড়তে থাকবে এবং সব থেকে ওপরের যে স্তর রয়েছে সেই স্তরের গতিবেগ সব থেকে বেশি হবে। এইভাবে ঘটবে। কেন সবগুলো স্তর একই গতিবেগ নিয়ে গেল না? যে কারণে গেল না বা যে ধর্মের জন্য এটা ঘটলো সেটাকেই আমরা বলছি সান্দ্রতা। কেন এরকম ঘটলো? কারণ এই নিচের স্তরের যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর সঙ্গে এই কঠিন যে তল রয়েছে এই তলের যে কণাগুলো তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। এটাকে আমরা অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল বলি। একটা পদার্থের কণার সঙ্গে অন্য একটা পদার্থের কণার মধ্যে যে আকর্ষণ বল, ফলে কি করবে না, এই স্তরের কণাগুলোকে এই কঠিন স্তরের কণাগুলো টেনে ধরে রাখার চেষ্টা করবে। অর্থাৎ ওই স্তর যখন গতিশীল হওয়ার চেষ্টা করবে, কঠিন তল যে রয়েছে সে ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আবার একদম এই কঠিনের সংস্পর্শে থাকা যে তরল স্তর রয়েছে তার কণাগুলোর সঙ্গে কী হবে, এতটাই বেশি আকর্ষণ বল থাকবে যে ওই তলের ওই স্তরের কোনো গতিবেগ প্রায় শূন্য হবে। ঠিক তার পরবর্তী স্তরের কথা আমরা যদি কল্পনা করি, সেক্ষেত্রে কি হবে না, তার নিচের স্তরের কণাগুলোর সঙ্গে তার উপরের স্তরের কণাগুলোর মধ্যে একটা সংশক্তি বল কাজ করছে। পদার্থের নিজের কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটাই হচ্ছে সংশক্তি বল। তার জন্য কি হবে, উপরের স্তর তারও গতিবেগ কিছুটা কমানোর চেষ্টা হবে। তো এইভাবে পর্যায়ক্রমে যত উপরের দিকে যাব ধীরে ধীরে বাধাপ্রাপ্ত হবে স্তরগুলো নিজেদের যে কণাগুলো রয়েছে তাদের একটা সংশক্তি বলের জন্য।
ফলে এক কথায় আমরা বলতে পারি বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হবে, সেটা আমরা সান্দ্রতা বলছি। তো এখন ওই তরল যদি একটা নলের মধ্য দিয়ে প্রবাহিত হতো, সেক্ষেত্রে কি হতো না, এই নলের মাঝখানে একটা অক্ষ, এই অক্ষের উভয় দিকে আমরা যদি অনেকগুলো স্তর কল্পনা করে নিই, তাহলে অক্ষ বরাবর কি হতো, বাধা সব থেকে কম, কারণ উল্টো দিকে নলের দেওয়ালের দিকের যে স্তরগুলো রয়েছে সেইগুলোতে বাধা সব থেকে বেশি হবে, তাই ওই স্তরগুলোতে গতিবেগ কম। যত উপরের দিকে যাব, অর্থাৎ যত অক্ষের দিকে যাব, তত গতিবেগ বাড়বে এবং অক্ষে থাকা যে তরল স্তর তার গতিবেগ সব থেকে বেশি হবে। তাই সেক্ষেত্রে কি হবে না, তরল স্তরগুলোর গতিবেগ এরকম হবে, অক্ষ বরাবর সব থেকে বেশি, দুদিকে পরপর কমতে কমতে একদম নলের দেওয়ালের সংস্পর্শে লেগে থাকা যে স্তর রয়েছে তার গতিবেগ হবে 0। সান্দ্র বল বা ভিসকাস ফোর্স, অর্থাৎ তরলে সান্দ্রতা জনিত যে বল কাজ করে, সেই সান্দ্র বল বা ভিসকাস ফোর্স কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এক, তরলের প্রকৃতির উপর। তরলের প্রকৃতি অনুসারে এই সান্দ্র বলের মান বিভিন্ন হয়, এটাকে আমরা পরিমাপ করব সান্দ্রতাঙ্কের সাহায্যে। দুই, তরল স্তরের স্পর্শতলের ক্ষেত্রফলের উপর। তরল স্তরের স্পর্শতলের ক্ষেত্রফল যত বেশি হবে, সান্দ্রতা জনিত যে বল বা ভিসকাস ফোর্স তার মান বেশি হবে, অর্থাৎ স্পর্শতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। তিন, গতিবেগের নতিমাত্রার উপর। গতিবেগের নতিমাত্রা যত বেশি হবে, সান্দ্র বল তত বেশি হবে, অর্থাৎ গতিবেগের নতিমাত্রার সঙ্গেও সমানুপাতি হবে ভিসকাস ফোর্স। এখন কি এই গতিবেগের নতিমাত্রা, সেটা যদি বুঝতে চাই, ছবিটি লক্ষ্য করো, একটা এ ক্ষেত্রফল বিশিষ্ট নল আমরা নিয়ে নিলাম, তার মধ্য দিয়ে তরল প্রবাহিত হচ্ছে। এখন ওই তরলকে যদি অনেকগুলো স্তরে আমরা ভেবে ফেলি, তাহলে ওই নলের অক্ষ বরাবর একটা তরল স্তর রয়েছে এবং তার উভয় পার্শ্বে অসংখ্য তরল স্তর আমরা কল্পনা করতে পারি। আমরা যদি ধরে নেই যে ওই নলের অক্ষ বরাবর যে তরল স্তর রয়েছে সেখান থেকে ডিজেড দূরত্বে একটা স্তরের কথা ভাবলাম, যেই স্তরে তরলের গতিবেগ ভি, তাহলে অক্ষের উপর অবস্থিত স্তরে গতিবেগ অবশ্যই বেশি হবে। তো অক্ষের উপর অবস্থিত যে স্তর তার গতিবেগ আমরা যদি ভি প্লাস ডিভি ধরি, তাহলে কি হলো না, ডিজেড দূরত্বের জন্য গতিবেগের পরিবর্তন হয়েছে ডিভি, তাহলে গতিবেগের নতিমাত্রা হবে ডিভি বাই ডিজেড। অর্থাৎ গতিবেগের নতিমাত্রা হলো তরল প্রবাহের সঙ্গে লম্ব দিকে দূরত্বের সাপেক্ষে গতিবেগের যে পরিবর্তন, তরল যেদিকে প্রবাহিত হচ্ছে তার সঙ্গে লম্ব দিকে দূরত্বের সাপেক্ষে গতিবেগের যে পরিবর্তন হচ্ছে, সেটাকেই আমরা গতিবেগের নতিমাত্রা বলবো বা ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলবো। তো এখন এই সান্দ্র বলের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঘর্ষণ বলের বেশ কিছু মিল রয়েছে। যেমন এই সান্দ্র বল ও ঘর্ষণ বলের মতো গতির বিরুদ্ধে একটা বাধা দেয়। আপেক্ষিক গতি থাকলে দুটো স্তরের মধ্যে তবেই এই বলটা কাজ করছে, এবং আন্তর আণবিক বলের জন্যই কিন্তু এই ভিসকাস ফোর্সটা তৈরি হচ্ছে, যেটা ঘর্ষণ বলের ক্ষেত্রেও তাই হয়। কিন্তু এই সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের আবার বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন সান্দ্র বলের ক্ষেত্রে বললাম স্পর্শতলের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক হবে সান্দ্র বল, কিন্তু ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। দুটো তরল স্তরের মধ্যে আপেক্ষিক বেগের উপর সান্দ্র বল নির্ভর করছে, কিন্তু ঘর্ষণ বল দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক বেগের উপর নির্ভর করছে না। তো এইভাবে আমরা সান্দ্র বল আর ঘর্ষণ বলের মধ্যে বেশ কিছু সাদৃশ্য থাকলেও দুটো বল কিন্তু সম্পূর্ণ আলাদা, এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এখন এই গাণিতিকভাবে সান্দ্র বলকে যদি আমরা প্রকাশ করি, কি হবে না, আমরা এখানে দেখলাম তরল স্তরের ক্ষেত্রফল আমরা যদি এ ধরে নিই আর গতিবেগের নতিমাত্রা যদি ডিভি বাই ডিজেড ধরি, দুটোর সঙ্গেই সমানুপাতিক হবে এফ,
তো সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন বসাতে গেলে একটা ধ্রুবক হয়, আমরা এখানে যদি সেই ধ্রুবককে ইটা চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে কি পাবো, এফ ইজিক্যাল টু ইটা এ ডিভি বাই ডিজেড। তো সেক্ষেত্রে এই ইটা বা এই ধ্রুবক ইটা যেটা দিয়েছি এটাকেই আমরা বলবো ওই তরলের সান্দ্রতাঙ্ক। তো সান্দ্রতাঙ্ক ইটা সমান আমরা লিখতে পারি এফ বাই এ ডিভি বাই ডিজেড। তাহলে সান্দ্রতাঙ্ক সমান বল বাই বা সান্দ্র বল বাই ক্ষেত্রফল ইন্টু গতিবেগের নতিমাত্রা। তো এখান থেকে আমরা এককও বের করে নিতে পারবো। কি হবে না, গতিবেগের নতিমাত্রার একক কি হবে না, গতিবেগের একক সেমি পার সেকেন্ড বাই আবার দূরত্বের একক সেমি, তাহলে কি হবে না সেকেন্ড ইনভার্স। তাহলে সান্দ্রতাঙ্কের একক সিজিএস পদ্ধতিতে কি হবে, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। তো সেটাকে আমরা এক কথায় বলি পয়েজ। সিজিএস পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক পয়েজ। এসআই পদ্ধতিতে কি হবে না নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার বা নিউটন সেকেন্ড মিটার -2, এটা হবে এসআই পদ্ধতিতে সান্দ্রতাঙ্কের একক। ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লো। কোনো প্রবাহীর প্রবাহ পথের প্রত্যেক বিন্দুতে প্রবাহ বেগের মান এবং অভিমুখ সর্বদা একই থাকলে ওই প্রবাহকে ধারারেখ প্রবাহ বলে। তাহলে একটা প্রবাহীর প্রবাহ পথের প্রত্যেকটা বিন্দুতে যদি প্রবাহ বেগের মান এবং অভিমুখ সর্বদা একই থাকে তাহলে ওই প্রবাহকে আমরা ধারারেখ প্রবাহ বলবো। অর্থাৎ প্রবাহ পথের যে কোনো বিন্দু আমরা যদি কল্পনা করে নিই তাহলে ওই বিন্দুতে বেগের মান এবং অভিমুখ যা আছে পরবর্তী যে কোনো কণা ওই বিন্দুতে এসে পৌঁছালে বেগের মান এবং অভিমুখ ওইটাই হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা বলবো স্ট্রিমলাইন ফ্লো বা ধারারেখ প্রবাহ। অশান্ত প্রবাহ বা টার্বিউল্যান্ট ফ্লো। প্রবাহীর মধ্যে যে কোনো বিন্দুতে কণার বেগের মান এবং অভিমুখ যদি অনবরত পরিবর্তিত হতে থাকে তাহলে সেই প্রবাহকে অশান্ত প্রবাহ আমরা বলবো। তাহলে কি হলো না, প্রবাহীর মধ্যে কোনো বিন্দুতে কণার বেগের মান এবং অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এই মুহূর্তে এই বিন্দুতে কণার বেগের মান ও অভিমুখ যা আছে পরবর্তী মুহূর্তে ওইখানে বেগের মান ও অভিমুখ পরিবর্তিত যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অশান্ত প্রবাহ বা টার্বিউল্যান্ট ফ্লো। এই ব্যাপারটাকে আমরা যদি ভিডিওতে একটু দেখে নাও, যে তরল প্রবাহিত হচ্ছে বা এখানে জল প্রবাহিত হচ্ছে, এখানে এ বি সি তিনটা বিন্দু যদি নিয়ে নিই, প্রত্যেক বিন্দুতে গতিবেগের মান ও অভিমুখ দেখানো হয়েছে এবং সর্বদা যদি একই থাকে তাহলে সেটাকে আমরা বলবো ধারারেখ প্রবাহ। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো প্রবাহীর প্রত্যেক বিন্দুতে গতিবেগের মান ও অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, তাই এই ধরনের প্রবাহকে আমরা বলবো টার্বিউল্যান্ট ফ্লো বা অশান্ত প্রবাহ। খরস্রোতা নদীতে জলের প্রবাহ বা দ্রুতগামী ট্রেনের পাশ দিয়ে বয়ে যাওয়া বায়ু প্রবাহ এগুলো অশান্ত প্রবাহ প্রকৃতির হবে বা টার্বিউল্যান্ট ফ্লো হবে। সাধারণত কি হয়, প্রবাহের বেগ একটা নির্দিষ্ট বেগের বেশি হলেই শান্ত প্রবাহ বা ধারারেখ প্রবাহটা অশান্ত প্রবাহ বা স্ট্রিমলাইন ফ্লোতে পরিণত হয়ে যায়। ওই নির্দিষ্ট বেগকে বলা হয় সন্ধি বেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে প্রবাহীর বেগ ক্রিটিক্যাল ভেলোসিটির কম যত সময় থাকবে তত সময় সে স্ট্রিমলাইন ফ্লো থাকবে। ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধি বেগের থেকে গতিবেগ বেশি হলেই সে টার্বিউল্যান্ট ফ্লো বা অশান্ত প্রবাহে পরিণত হয়ে যাবে। ধারারেখ প্রবাহে ওই তরল কণাগুলো যে পথে চলবে সেই পথকেই আমরা কাল্পনিক, সেই পথকেই আমরা প্রবাহ রেখা বা স্ট্রিম লাইন বলবো। অর্থাৎ স্ট্রিম লাইন ফ্লোতে যে কণাগুলো আছে তাদের কাল্পনিক গতিপথ আমরা যদি রেখার দ্বারা প্রকাশ করি সেগুলোকে আমরা বলবো স্ট্রিম লাইন বা প্রবাহ রেখা। এবং স্ট্রিম লাইন ফ্লোর ক্ষেত্রে কি হবে না, দুটো প্রবাহ রেখা পরস্পরকে কখনো ছেদ করবে না।
ছাত্রছাত্রীরা এই অংশটি ভালোভাবে প্রস্তুত করে নেবে। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।